এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা, 50% ভোট পাননি কোনো প্রার্থী। 5 জুলাই দ্বিতীয় দফা নির্বাচন হবে জালিলি ও পেজেশকিয়ানের মধ্যে। বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী বছর থেকে আগের মতো এপ্রিলে পরীক্ষা এগিয়ে আনার আশা বোর্ড চেয়ারম্যানের। ভারতের বিচার ব্যবস্থা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের পবিত্র মতো হলেও বিচারকদের দেবতা ভাবা ঠিক নয়, মন্তব্য প্রধান বিচারপতি DI চন্দ্রচূড়ের। এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার সুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যাচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান 1,04,15,991 ভোট পেয়ে প্রথম পর্বে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইয়েদ জালিলি পেয়েছেন 94,73,340 ভোট। পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও শতকরা হিসেবে তিনি মোট গৃহীত ভোটের 42.54% পেয়েছেন। নির্বাচনের বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে 33,83,340 ভোট এবং 2,06,397 ভোট। এদিকে শুক্রবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী পেজেশকিয়ান শতকরা 50% বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী কোন প্রার্থী শতকরা 50% বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী 5 জুলাই দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে। সাইয়েদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ান এরই মধ্যে দ্বিতীয় পর্বের ভোটের জন্য তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী প্রথম পর্বের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার মুহূর্ত থেকে শীর্ষ দুই প্রার্থী তাদের প্রচারাভিযান শুরু করতে পারবেন এবং এ প্রচার চলবে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরুর 24 ঘণ্টা আগ পর্যন্ত। শুক্রবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন 6,10,00,000। এর মধ্যে মোট ভোট দিয়েছেন 2,45,35,185 জন। অর্থাৎ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 40% ভোট পড়েছে। ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে 4 প্রার্থীর সবার প্রতিনিধিরা স্বীকার করেছেন। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধি তাইয়েব মুসাবি বলেছেন, শুক্রবার দিনের শুরু থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। ইরানের সাবেক পরমাণু আলোচক সাইয়েদ জালিলির প্রতিনিধি আলী রেজা সাদেকে নির্বাচনের
পরিবেশকে সর্বোচ্চ শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সকাল থেকে নানা রাজনৈতিক মতাদর্শ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষ বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী মোহাম্মদ বাকের কলিবাফের প্রতিনিধি মুর্তজা রহিমি শুক্রবারের নির্বাচনে জনগণের চমকপ্রদ দৃষ্টিনন্দন অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই মহানবীর আহলে বাইতের মাজার রক্ষাকারীদেরকে এক বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ অস্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি তাদেরকে বিশ্ব সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গির অন্যতম প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। গত ১৯ জুন ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে মাজার রক্ষা বিষয়ক কমিটির সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকে সর্বোচ্চ নেতার বক্তব্য আজ ইমাম রেজা আলাইহিস সালামের মাজার কমপ্লেক্স এ অনুষ্ঠানরত কংগ্রেসে প্রকাশ করা হয়েছে। ইসলামী বিপ্লব এবং এর নীতি আদর্শ দুর্বল হয়ে পড়েছে বলে পশ্চিমা মতাদর্শের অনুসারী কিছু ব্যক্তি যেসব বিশ্লেষণ প্রচার করেন সেসবের প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মাজার রক্ষকদের সাহস, নিঃস্বার্থতা, আন্তরিকতা এবং ধর্মীয় নীতির প্রতি গভীর বিশ্বাস তরুণ অবিশ্বাস্য বিষয় এবং তুলনাহীন। এই বিষয়টি পাশ্চাত্যপন্থীদের বিশ্লেষণকে ভুল প্রমাণ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশে আগামীকাল রোববার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 2020 সালে করোনা মহামারী দেখা দেওয়ার আগ পর্যন্ত এই পরীক্ষা প্রতি বছর এপ্রিল মাসে শুরু হতো, কিন্তু করোনা সংক্রমণের কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা নভেম্বরেও শুরু করতে হয়েছে। পরীক্ষাও হয়েছে কাট ছাঁট করা পাঠ্যসূচিতে। এখন তা ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে। শিক্ষা বোর্ডের আগামী বছরের পরীক্ষা এপ্রিল থেকে নেয়ার পরিকল্পনা করছে। এ বিষয়ে পরীক্ষা শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, আগে এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু করা হলেও করোনার কারণে ঠিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে এপ্রিলেই এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, বিচার ব্যবস্থা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের মতো হলেও বিচারকদের দেবতা ভাবা ঠিক নয়। কলকাতায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে গতকাল তিনি ওই মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই মন্তব্যের ঠিক আগেই বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা বজায়ের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট কোন বিচারপতির নাম উল্লেখ না করে প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থা সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত। বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে? সরকার বিচার ব্যবস্থার সঙ্গে আছে। তিনি আরও বলেন, বিচার ব্যবস্থায় কোন রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। উল্লেখ্য, সাম্প্রতিককালে বিভিন্ন রায়ের ক্ষেত্রেই রাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। গত 24 ঘণ্টায় দখলদার বাহিনী গাজা সিটি, রাফা শহর ও নুসাইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। এতে 4 শিশু সহ প্রায় 1 ডজন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বুরেস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তাদের 3 কর্মী নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালাতে গেলে তাদের উপর বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। হামলায় অপর 12 জন আহত হয়। গাজা সিটির একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 শিশু নিহত ও অপর অন্তত 10 জন আহত হয়েছে। এছাড়া গাজা সিটির আল ওয়েদা স্ট্রিটে অবস্থিত আবু খাদ্রা গোত্রের বাড়িতে ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণে নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার সুজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এ খবর জানিয়ে বলেছে, তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী। গাজা সিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় বৃহস্পতিবার নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। আল কাসাম ব্রিগেড বলেছে, তারা সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত হানে। একই স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয়। ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার দিন শেষে তাদের অন্তত 3 সেনার নিহত হবার খবর স্বীকার করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। মার্কিন সরকার গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যায় সহযোগিতা করার অংশ হিসেবে ইহুদিবাদী ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ড ওজনের আরও হাজার হাজার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালানোর কারণে এই বোমার চালান স্থগিত করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। একজন মার্কিন ও একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট এক্সিওস জানাচ্ছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়ভ গ্যালান্টের চলতি ওয়াশিংটন সফরে 1700টি 500 পাউন্ড ওজনের বোমা সরবরাহ করতে রাজি হয়েছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমাদেরকে জানানো হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে রাফা অভিযান শেষ হওয়ার পর 500 পাউন্ডের বোমাগুলো অবমুক্ত করা হবে। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইয়েমেনের পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্যসাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালারে কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের উপর ইয়েমেনে যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। জনাব জালিলি এবং পেজেশকিয়ানের মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী 5 জুলাই। প্রেসিডেন্ট প্রার্থীগণ মোট ভোটে শতকরা 50 ভাগের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ালো ভোট। বিস্তারিত শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়। বিশ্ববাসীর দৃষ্টি এখন ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কে হতে যাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট রাইসির স্থলাভিষিক্ত? গতকাল ছিল নয়া প্রেসিডেন্ট নির্বাচনের দিন। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। বিকেল 6টায় ভোট শেষ হবার কথা ছিল, কিন্তু ভোটারের উপস্থিতির কারণে 3 দফার সময় বাড়িয়ে রাত 12টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। আজ সেই প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী নির্বাচন রান অফ মানে দ্বিতীয় পর্বে গড়িয়েছে। কেন দ্বিতীয় পর্বে গড়ালো?
এরকম একটি প্রশ্ন থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে মোট ভোটের শতকরা 50 ভাগেরও বেশি ভোট পেতেই হবে। সবার চেয়ে বেশি ভোট পেলেও 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে প্রাপ্ত ভোটের দিক থেকে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পেজেশকিয়ান, কিন্তু তার প্রাপ্ত ভোট শতকরা 50 ভাগেরও কম। সে কারণে ইরানের চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচন রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। ভোট প্রাপ্তির হিসেবে পেজেশকিয়ানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন সাইদ জালিলি। সুতরাং তাদের দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের নির্বাচন। আগামী 5 জুলাই ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের নির্বাচন পরিচালনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ে স্থাপিত নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী আজ তেহরান সময় সকাল 11:30টার দিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন 6 জন। নির্বাচনের আগেই 2 জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকি 4 জন প্রার্থীর মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান 1,04,15,991 ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি পেয়েছেন 94,73,340 ভোট। পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও শতকরা হিসেবে তিনি মোট গৃহীত ভোটের 42.54% ভোট পেয়েছেন। নির্বাচনের বাকি 2 প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের খালিবাফ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে 33,83,340 ভোট এবং 2,06,397 ভোট। ভোট গ্রহণের জন্য সারা দেশে প্রায় 58,000 ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এছাড়া 95টি দেশে বসবাসরত প্রবাসী ইরানি নাগরিকদের জন্য বিশ্বজুড়ে 314টি ভোট কেন্দ্র খোলা হয়েছিল। ওইসব কেন্দ্রেও ইরান সময় শুক্রবার রাত 12টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ইরানের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন 2025 সালের জুন মাসে হবার কথা ছিল, কিন্তু গত 19 মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার 7 সফর সঙ্গী সহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার কারণে আগাম নির্বাচন অনুষ্ঠিত হল। ইরানে নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। ইব্রাহিম রাইসির শাহাদাতের পর সংবিধান অনুসারে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং তাঁর তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন 6,10,00,000। এর মধ্যে মোট ভোট দিয়েছেন 2,45,35,185 জন ভোটার। অর্থাৎ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 40% ভোট পড়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।